কোনো পক্ষ কোনো প্রতিপক্ষ তার ভাগ বিতর্ক বাকবিতণ্ডা এই সমস্ত কিছু থেকে বিরত হয়ে তিনজনকে নিয়ে এই মুহূর্তে স্টুডিওতে এসেছি। সুমন বিশ্বাস চাকরি করতেন, এই মুহূর্তে তারও চাকরি গেছে। প্রতাপ রায়চৌধুরী চাকরি হারা এবং শাহানি নাজনীন চাকরি প্রার্থী ছিলেন, আন্দোলনকারী ছিলেন এবং এই মুহূর্তে চাকরি হারা। এবং বাংলা টেলিভিশনে এরকম একটি মুহূর্ত, যে মুহূর্তটা আমাকেও সাংবাদিক হিসেবে বিরক্ত করে। কারোর ডেজিগনেশন, কারোর পরিচিতি চাকরি হারা হতে পারে না। চাকরি হারা মানুষ অনেক সময় অনেক কারণে হতে পারে, কিন্তু এই মুহূর্তে আমার খারাপ লাগছে যে আমি এমন তিনজনকে নিয়ে বসে আছি যাদের কোনো দোষ নেই। তাদের দোষ একটাই, তারা পশ্চিমবঙ্গে মাথা উঁচু করে সরকারি চাকরি করবেন ভেবেছিলেন। শাহানিদি, আমি আপনার কাছে যদি আমি একদম শুরুটা করি, আমি অন্যান্য প্রশ্নের মতন এটা বলবো না যে আপনার কেমন লাগছে, আপনার যোগ্যতা আছে না, আপনি অযোগ্য, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি আপনার কথা শুনতে চাই। আপনি কোথাকার মানুষ, মানে আপনার ছোটবেলা কোথা থেকে পড়াশোনা করেছেন, একটু আপনার সম্বন্ধে সম্যক ধারণা যদি আমাদের দিতেন। আমি আমার জন্মভূমি সেটা হচ্ছে আমি উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া থেকে 3.5 কিলোমিটার ভিতরে একটা প্রত্যন্ত জায়গা, একটা প্রত্যন্ত গ্রাম দক্ষিণ আফজানগর। ওখান থেকেই আমি বড় হয়েছি ছোট থেকে। অনেক প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে আমি পড়াশোনা করেছি। সেখান থেকে 5 কিলোমিটার দৌড়ে পরীক্ষা দিতে গেছি মাধ্যমিকের টেস্ট, এক হাতে জুতো এক হাতে ছাতা নিয়ে, কারণ রাস্তাতে হাঁটার মতো, জুতো পরে হাঁটার মতো অবস্থা ছিল না সেই সময়। হাড়োয়া থেকে 3 কিলোমিটার ভিতরে বসিরহাট লাইন, দক্ষিণ আফজানগর, একটা প্রত্যন্ত গ্রাম, যেখানে আপনি যদি আজকেও খোঁজ নেন গ্রাজুয়েট ছেলেমেয়ে খুঁজে পাবেন না। আমি তখনকার সময়ে মাধ্যমিকে উইদাউট কোনো টিউটর আমি ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম। তখন বাবা বলেছিল যে তুই উইদাউট টিউটরে যদি ফার্স্ট ডিভিশন পেতে পারিস তাহলে তুই পারবি, তুই এগিয়ে চল। সেই শুরু হলো বাবা আর আমার মিলে লড়াই, যে কিছু করতে হবে জীবনে। আমার ঠাকুরদা প্রাইমারি স্কুলে টিচার ছিলেন, বাবাও ছিলেন। তো সেই শিক্ষকতা প্রফেশনটা আমি ভীষণভাবে ভালোবাসি ছোট থেকে আর কি। তো তখন থেকেই আমি একটাই ওয়ান ওয়ে ডিরেকশানে আমি শুরু করি আমার জার্নি, যে আমাকে টিচার হতে হবে। আমি অন্য কোনো প্রফেশনের দিকে আমি যাইনি। আপনাদের পাড়াতেও নিশ্চয়ই এটা নিয়ে খুব আলোচনা হয়েছিল যে পড়াশোনা করতে গিয়েও আমাকে আমার বাবা একটা সময় ছিল আমার চাকরি পাওয়ার কিছুদিন আগে, যে মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দেবেন, আর কত পড়াশোনা করাবে। বাবা অনেক সময় লজ্জায় বেরোতে পারতো না, বাইরে প্রতিবেশীদের সামনে মাথা উঁচু করে বেরোতে পারতো না, এরকম সময়ও গেছে। তারপরে একটা সময় ভালো এলো যে আমি চাকরি পেলাম, এসএসসি চাকরি। আমি উত্তীর্ণ হয়ে আমি বারুইপুর গার্লস হাই স্কুলে জয়েন করি দক্ষিণ চব্বিশ পরগনাতে। চাকরি পাওয়ার পরে আমাদের সেই যে অসম্মান, যে মেয়েকে এতটা পড়াশোনা করাচ্ছ এখনও বিয়ে না দিয়ে, এই যে কথাগুলো তখন বন্ধ হলো মানুষের। যে তখন উল্টে গেল যে হ্যাঁ, মেয়েটাকে মানুষের মতো মানুষ তৈরি করেছো। এক্স্যাক্টলি একটা জায়গাতে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার পরে, একটা জায়গাতে একটা ডেজিগনেশন পাওয়ার পরে একটা সম্মান, একটা আমাদের সোশ্যাল স্ট্যাটাস অনেকটা ডেভেলপ করে, এটাতে একটা চাকরি পাওয়ার পরে, যেটা আমাদের গ্রামে একেবারেই একটা মাইলস্টোন বলতে পারেন আমাকে। কোনো রকম দুর্নীতির সাথে আপোষ না করে, আমি বারবার বলছি, কোনো রকম দুর্নীতির সাথে আমি হাত মেলাইনি, কোনো রকম দুর্নীতির সাথে আমি টোটালি যুক্ত নই। অথচ আজকে আমার চাকরিটা নেই, আমার দোষ আমি জানি না। আপনি বলছেন কোনো দুর্নীতির সাথে আমি যুক্ত নই। আপনার আলিশান বাড়ি যেটা বসিরহাট লাইনে রয়েছে, বা তার খাটের তলায় টাকা, এই সমস্ত কিছু আপনার নেই? কি করে থাকবে বলুন? বাবা প্রাইমারি স্কুলে ছিলেন, আমার বাবা ছিলেন প্যারা টিচার, সেটাও একটু বলে রাখি। আর আমার ঠাকুরদা প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন। আর তখনকার সময়ের ওই প্রাইমারি স্কুলে থেকে এটা অসম্ভব ব্যাপার যে আমার বাড়ির খাটের তলা থেকে টাকা বেরোবে, সেই সামর্থ্য ছিল না। সুমনের কাছে যদি যাই, সুমন বিশ্বাসের কাছে, কি অদ্ভুত একটা জায়গা তৈরি হচ্ছে যেখানে যাদের বাড়ির তলায় টাকা, খাটে টাকা, ম্যাট্রেসে টাকা, বাথরুমে টাকা, টাকার ওপর টাকা, তাদের অদ্ভুতভাবে তারা বেঁচে যায়। এবং যারা মাথা উঁচু করে, আমি শাহানি নাজনীনের কথাই বাংলার মানুষও শুনছেন, একজন শাহানি নাজনীনকে নিয়ে আজ ময়ূক রঞ্জন ঘোষ এই শোটা করছে না। এরকম আমার ধারণা বহু শাহানি নাজনীন আছেন যারা বিভিন্ন কোণা থেকে আমাকে আজ দেখছেন, এবং আমি তাদেরকে অনুরোধ করছি, আমি কোনো পক্ষ রাখছি না আজ থেকে, একটাই পক্ষ,
আপনাদের পক্ষ, মানুষের পক্ষ, যারা চুরির বিরুদ্ধে তাদের পক্ষ। আমার এখনো সেই একটাই প্রশ্ন আপনার কাছে, আপনি সেদিন রায় বেরোনোর পরেই যেভাবে রেগে রেগে একটা কথা বলেছিলেন, আপনি কি মানে জেনে বুঝে বলেছিলেন? কারণ কি আপনি খুব মারাত্মক কিছু কথা বলেছিলেন। আমি খুব রাগের মাথায় ছিলাম, রেগেই বলেছি, কিন্তু ভুল কিছু বলিনি। আমি এখনও বলছি, মমতা ব্যানার্জির কথা শুনে এখনও মনে হয় যে উনি দুর্নীতিটাকে সাপোর্ট করেন। উনি বারবার মমতা ব্যানার্জির খাটের তলায় বা আলমারিতে তো টাকা ছিল না, পার্থ চ্যাটার্জির ছিল। মমতা ব্যানার্জি কেন আপনারা দোষটা দিচ্ছেন, এটা একটু ভালো করে যদি বলেন। আমার পকেটে এখন খুঁজলে হয়তো কোনো টাকা পাবেন না, তার মানে কি আমার কাছে টাকা নেই? এটা কি আপনি বলতে পারেন? উনি বারবার যখন দুর্নীতির কথা আসছে, উনি বারবার অন্যদের উপরে দায় চাপাচ্ছেন, এবং উনি অন্যান্য অতীতে বাম আমলে কী হয়েছে, অন্য রাজ্যে কি হয়েছে, সেই দৃষ্টান্তগুলো দিচ্ছেন। আচ্ছা, একটা কথা বলুন তো, আমি যদি চুরি করি, আপনি আমাকে নিশ্চয়ই চোর বলবেন। আমি কি এটা, তার মানে কি আমি এটা বলতে পারি ও তো 4টে করেছে, সে তো 7টা করেছে, আমি 3টে করেছি, তো কি হয়েছে? তার মানে কি আমি দোষী নই? এটা তো কোনো আনসার হতে পারে না। পুরো সারা জানুয়ারি মাসটা, ডিসেম্বরের এন্ড থেকে পুরো জানুয়ারি মাসটা ওয়াই চ্যানেলে ওই রাস্তার উপরে দিন রাত খোলা আকাশের নিচে থেকেছি। উনি কি জানতেন না? ডেফিনেটলি উনি জানতেন। একবারও কেন উনি ছুটে আসেননি যে এদের কি অবস্থা, এদের পাশে আমার দাঁড়ানো উচিত? এতদিন কি তিনি শীত ঘুমিয়েছিলেন? আমি জানি না, আমার কাছে মানে ওনার কাছে আমার এটাই প্রশ্ন। তবু একটা কথাই বলবো, আমরা কোনো রকম পলিটিক্যাল পার্টির সমর্থনে নই। আমাদের একটাই পরিচয়, আমরা হচ্ছে টিচার, এটাই আমাদের স্ট্যান্ড পয়েন্ট। আমি একটা কথাই বলবো যে আমরা ডুবে গেছি সমুদ্রে, এখন হাবুডুবু খাওয়ার মতো অবস্থা। সামনে যদি কুমিরও থাকে, তাকে আমরা আঁকড়ে ধরবো যদি বাঁচা যায়। আমাদের কাছে উনিও তাই। ওনার কাছেই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।